ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সিরিজটা আমরা কমপ্লিট করছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 21। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আমার শরীরটা একটু খারাপ থাকার জন্য তোমাদের জেনারেল সায়েন্সের ক্লাসটা 3-4 দিন আপলোড করা হয়নি। তো আজ থেকে আমাদের আবার জেনারেল সায়েন্সের যে ক্লাসটা প্রত্যেক দিন চলবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, পানীয় জলকে জীবাণুমুক্ত করতে কোনটা ব্যবহার করা হয়ে থাকে? ঠিক আছে, এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। দেখো কোনটা ডিসইনফেক্ট্যান্ট, ঠিক আছে, ডিসইনফেক্ট্যান্ট রূপে ব্যবহার করা হয়, অর্থাৎ যেটা কিন্তু জীবাণুনাশক, অর্থাৎ যেটা কিন্তু জীবাণুকে মারতে সাহায্য করে। জীবাণুনাশক কোন উপাদানটা পানীয় জলকে বিশুদ্ধ করার জন্য ব্যবহার করা হয়? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। কী কী অপশান দিয়েছে? ব্লিচিং পাউডার দিয়েছে, সোডিয়াম দিয়েছে, তামা দিয়েছে, আর অ্যাসিড দিয়েছে। দেখো অ্যাসিড তো উত্তর হতেই পারে না, ঠিক আছে, কারণ অ্যাসিড যদি জলের মধ্যে দেওয়া হয় তাহলে সেটা যখন আমাদের পেটে যাবে তাহলে কিন্তু অনেক বাজে একটা সিচুয়েশান তৈরি হবে, আমাদের কিন্তু পেটের ভেতরে সব কিছু পুড়ে যাবে। এরপর কি আছে দেখো, এরপর সোডিয়ামও কিন্তু হবে না, কারণ সোডিয়াম একটা ধাতু। এক্ষেত্রে তামাটা আর ব্লিচিং পাউডারের মধ্যে অপশান হতে পারে। দেখো তামা কেন হবে না? তামা কিন্তু একটা অ্যান্টি ইনফেক্টেন্ট মেটাল, ঠিক আছে, সেই কারণের জন্য কিন্তু তামা হবে না। অবশ্যই তামার কিছু জীবাণুনাশক গুণাবলী আছে, কিন্তু তামা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে না, কারণ তামা কিন্তু অনেক হিউজ পরিমাণের একটা জলের কোয়ান্টিটিকে কখনো জীবাণুনাশক করতে পারবে না। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ব্লিচিং পাউডার। এই যে ব্লিচিং পাউডার আছে, ব্লিচিং পাউডারই কিন্তু পানীয় জলকে বিশুদ্ধ করতে ব্যবহৃত করা হয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি উদ্ভিদের বীজে পরিণত হয়? দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। দেখো উদ্ভিদের যে ফুল থাকে সেই ফুলের বিভিন্ন অঙ্গ থাকে, সেই অঙ্গের মধ্যে থেকে কোন অঙ্গটা পরবর্তীকালে বীজে পরিণত হয়? ঠিক আছে, বীজে পরিণত হয়। দেখো এইখানে যে এই যে ডিম্বাশয় যেটা আছে, ঠিক আছে, এই ডিম্বাশয় কিন্তু ফলে পরিণত হয়, ঠিক আছে, ডিম্বাশয় ফলে পরিণত হয়ে যায়। আর এই যে ডিম্বক যেটা আছে এটা কিন্তু ফলের বীজে পরিণত হয়। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডিম্বক। ডিম্বকই কিন্তু পরবর্তীকালে উদ্ভিদের ফলের বীজে পরিণত হয়ে যায়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত কোনটি সবথেকে শক্ত উপাদান? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। সেই ব্যাক টু ব্যাক 4টে অপশানের মধ্যে থেকে কোনটা সবথেকে বেশি হার্ডেস্ট, ঠিক আছে, সবথেকে বেশি হার্ডেস্ট কোনটা সেটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। এখানে অপশানগুলো কি দিয়েছে? ব্রোমাইড দিয়েছে, কার্বন দিয়েছে, হিরে দিয়েছে, আর লোহা দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু হিরে। হিরে কিন্তু প্রকৃতিতে পাওয়া ন্যাচারালি সবথেকে শক্ত জিনিস, ঠিক আছে, ন্যাচারালি কিন্তু হিরে প্রকৃতিতে পাওয়া সবথেকে শক্ত জিনিস, সবথেকে কিন্তু হার্ডেস্ট। আর হিরেকে কিন্তু কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে? হিরেকে বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয়ে থাকে, যেমন জুয়েলারির ক্ষেত্রে যেরকম ব্যবহার করা হয়ে থাকে, বা কাঁচ কাটতে, ঠিক আছে, কাচের যে শেপ দিতে, সেক্ষেত্রেও কিন্তু হিরে ব্যবহার করা হয়ে থাকে। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু হিরে। নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যার প্রতিরোধ করার ক্ষমতা বেশি তাকে কি বলা হয়ে থাকে? দেখো এটা কিন্তু ইলেকট্রিক যে চার্জ আছে বা ইলেকট্রিক্যাল যে ব্যাপারগুলো আছে তার সঙ্গে কিন্তু এটা সম্পর্কযুক্ত, ঠিক আছে, এটা কিন্তু অন্য কোনো ব্যাপারের সাথে সম্পর্কযুক্ত নয়, এটা কিন্তু যে ইলেকট্রিক যে ব্যাপারটা আছে তার সঙ্গে সম্পর্কযুক্ত। বলেছে যে পরিবাহীর মধ্যে দিয়ে বা যে পরিবাহীর রোধ বেশি, ঠিক আছে, রোধ বা রেজিস্ট্যান্স বেশি, তাকে কি বলা হবে? তাকে কি পরিবাহী বা কন্ডাক্টর বলা হবে, নাকি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলা হবে, নাকি অপরিবাহী বা ইনসুলেটর বলা হবে, নাকি প্রতিরোধক বা রেজিস্টর বলা হবে? দেখো এখানে সবার প্রথম পরিবাহী কি? পরিবাহী মানে কিন্তু কন্ডাক্টর, অর্থাৎ যার মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ বা বিদ্যুৎ সহজে প্রবাহিত হতে পারে। অর্ধপরিবাহী মানে কি? অর্ধপরিবাহী মানে কিন্তু সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর মানে কি? সেমিকন্ডাক্টর মানে কিন্তু যার মধ্যে দিয়ে তড়িৎ যেতে গেলে একটু বাধাপ্রাপ্ত হয়, ঠিক আছে। তারপর অপরিবাহী মানে কি? অপরিবাহী মানে কিন্তু ইনসুলেটর, ঠিক আছে। ইনসুলেটর মানে কি? ইনসুলেটর মানে কিন্তু যার মধ্যে দিয়ে তড়িৎ একদম প্রবাহিত হয় না। আর এই যে প্রতিরোধক আছে, প্রতিরোধককে কি বলা হয়ে থাকে? প্রতিরোধককে কিন্তু বলা হয়ে থাকে রেজিস্টর। আর এই প্রতিরোধকে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো যার প্রতিরোধ ক্ষমতা বেশি তাকে কি বলা হয়ে থাকে? তাকে কিন্তু বলা হয়ে থাকে প্রতিরোধক বা রেজিস্টর, ঠিক আছে, প্রতিরোধক বা রেজিস্টর। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 5 নম্বর কোশ্চেন, একটা অঙ্ক দিয়েছে। এই ধরনের প্রচুর অঙ্ক তোমাদেরকে প্র্যাকটিস করিয়েছি, তো একবার আমরা অঙ্কটা দেখে নিই। 5 মিটার সেকেন্ডে গতিবেগে 5 মিটার সেকেন্ড গতিবেগে চলমান 22 কেজি একটি বস্তুর গতিশক্তি কত হবে? দেখো সবার প্রথমে কি বলেছে, তোমাকে কিন্তু গতিশক্তি বের করতে দিয়েছে। তো সবার প্রথম যে গতিশক্তি আছে সেই গতিশক্তির সূত্র কি? গতিশক্তির সূত্র কিন্তু হাফ এম ভি স্কোয়ার। এখানে এম মানে কি? এখানে এম মানে কিন্তু মাস, আর ভি মানে কিন্তু ভেলোসিটি বা বেগ, ঠিক আছে। তো আমরা যদি এবার ডেটাগুলোকে পুট করি, সবার প্রথমে আমরা ফর্মুলাটা লিখি। ফর্মুলাটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো আমরা দেখতে পেলাম কি, এখানে আমি আবার লিখছি। দেখো এখানে ফর্মুলাটা কি? ফর্মুলাটা কিন্তু হচ্ছে হাফ এম
ভি স্কোয়ার, ঠিক আছে। তো এখানে আমরা হাফ দেবো, আমরা দেখলাম এম কত ছিল, ভর কিন্তু ছিল 22 কেজি, আর ভেলোসিটি কত ছিল, ভেলোসিটি কিন্তু ছিল 5, ওটাকে কিন্তু স্কোয়ার করতে হবে। তো নেক্সট লাইনে আমরা দেখতে পাবো কত, নেক্সট লাইনে কিন্তু থাকবে হাফ ইন্টু 22 ইন্টু কত হবে না 5 5 25 হবে। এবার এটা দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে হবে 11, তারপর কত হবে লাস্টে আলটিমেটলি 25 ইন্টু 11, ঠিক আছে। অর্থাৎ কী হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে কিন্তু 275 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো সঠিক অ্যান্সার কত হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 275 জুল, ঠিক আছে। 275 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি বায়োমাস এনার্জির উপাদান নয়। দেখো বায়োমাস এনার্জি মানে কি, বায়োমাস এনার্জি মানে কিন্তু জৈব এনার্জি, ঠিক আছে। অর্থাৎ যেগুলোকে কিন্তু আমরা বলতে পারি জৈব গ্যাস, জৈব গ্যাসের উপাদান নয় কোনটা, এখানে অপশানগুলো কি দিয়েছে দেখো, গোবর দিয়েছে, গোবর গ্যাস কিন্তু একটা জৈব গ্যাসের উপাদান, ইথানলও কিন্তু একটা জৈব গ্যাসের উপাদান। তারপরে কি আছে, পারমাণবিক শক্তি যেটা আছে এটা কিন্তু কোনো রকম জৈব শক্তির উপাদান নয়, তাই সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু পারমাণবিক শক্তি বা অ্যাটমিক পাওয়ার। অ্যাটমিক পাওয়ার বা পারমাণবিক শক্তি কিন্তু কোনো বায়োমাস এনার্জির উপাদান নয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকের পরবর্তী কোশ্চেন কি বলেছে, ফেনোলফথলিনের দ্রবণে অ্যাসিডের বর্ণ কি হয়ে থাকে। দেখো এই যে ফেনোলফথলিন আছে এটা কিন্তু সবার প্রথম তোমাদেরকে জানতে হবে এই ফেনোলফথলিনটা কি। এই ফেনোলফথলিনটা কিন্তু একটা নির্দেশক, নির্দেশক মানে কি, এটা কিন্তু লিটমাসের মতো, লিটমাসের কথা বললে তোমরা সহজে বুঝতে পারো, কারণ লিটমাসের সঙ্গে তোমরা সকলে পরিচিত। লিটমাসের কাজ কি, লিটমাস কিন্তু যে অ্যাসিডের যে দ্রবণ থাকে সেটাকে কিন্তু লাল করে দেয়, আর যে ক্ষারের দ্রবণ থাকে সেটাকে কিন্তু নীল করে দেয়, ঠিক আছে। তো অ্যাসিড যেরকম একটা নির্দেশক, ঠিক সেরকমভাবে ফেনোলফথলিনও কিন্তু একটা নির্দেশক, ঠিক আছে। সেই ফেনোলফথলিনের দ্রবণে অ্যাসিডের বর্ণ কী হয়ে থাকে, দেখো ফেনোলফথলিনের দ্রবণে অ্যাসিড কিন্তু বর্ণহীন থাকে, ঠিক আছে, অ্যাসিড কিন্তু বর্ণহীন থাকে। অর্থাৎ অ্যাসিড যখন তুমি কোনো ফেনোলফথলিনের দ্রবণে দেবে তখন কিন্তু সেটার কালারে কোনো রকম চেঞ্জ হবে না, ফেনোলফথলিনের কালারে কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। কিন্তু এখানে বলে রাখি, যদি তুমি ফেনোলফথলিনের দ্রবণে ক্ষার দাও, ঠিক আছে, ফেনোলফথলিনের দ্রবণে যদি তুমি ক্ষার জাতীয় কোনো কিছু দাও তাহলে কিন্তু সেটার রং কী হয়ে যাবে না, সেটার রং কিন্তু হয়ে যাবে গোলাপি, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের অ্যাসিড জিজ্ঞাসা করেছে, তাই আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, যে ফেনোলফথলিনের দ্রবণে অ্যাসিড কিন্তু বর্ণহীন হয়ে থাকে, অর্থাৎ কালারের কিন্তু নো চেঞ্জ হবে, ঠিক আছে, নো চেঞ্জ ইন কালার, ঠিক আছে, কালারে কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন আজকে 8 নাম্বার কোশ্চেন কি বলেছে, রেট অফ ওয়ার্ক ডান বা রেট, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে, এখানে হয়ে যাবে কার্যের হার, ঠিক আছে, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা কি হয়ে যাবে, এটা কিন্তু হয়ে যাবে কার্যের হারকে কি বলে। দেখো কি বলেছে, রেট অফ ওয়ার্ক ডান বা কার্যের হারকে কি বলা হয়ে থাকে। দেখো যে কার্যের হার থাকে না তাকে কি বলা হয়ে থাকে, ব্যাক টু ব্যাক 4টে অপশান এখানে আছে, কি কি বলেছে, ক্ষমতা বলেছে, কার্য বলেছে, শক্তি বলেছে, আর এনার্জি বলেছে। দেখো এই শক্তি আর এনার্জি তো একই জিনিস, ঠিক আছে, দুটোকে কিন্তু একটা বাংলা টার্ম আর একটা কিন্তু ইংলিশ টার্ম, তাই শক্তি আর এনার্জি কিন্তু একই জিনিস হয়ে যাবে, কাজ করার ক্ষমতাকে শক্তি বলে, তাই এটা কিন্তু হবে না। এবার দেখো কার্য, আমাদেরকে তো কার্যের পরিবর্তনের হার বা কার্যের হার জিজ্ঞাসা করতে চেয়েছে, তাই কার্য তো আমাদের সঠিক অ্যান্সার হবে না। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ক্ষমতা বা পাওয়ার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। কাজের যে হার, অর্থাৎ কাজের হার মানে কি, মনে করো একটা পয়েন্ট অফ টাইমে কতটুকু কাজ হয়েছে, অর্থাৎ যদি আমরা দেখি পাওয়ারের যদি আমরা ফর্মুলা দেখি যে পি ইকোয়ালস টু, মানে পি মানে পাওয়ার ইকোয়ালস টু কী হয়ে থাকে, পাওয়ার ইকোয়ালস টু কিন্তু হয়ে থাকে W/T, অর্থাৎ ডাব্লু মানে কি, ডাব্লু মানে কিন্তু ওয়ার্ক, অর্থাৎ এটার মানে কি হয়ে থাকে, এটার মানে কিন্তু হয়ে থাকে যে এই যে সময়টা, এই সময়ে কতটুকু কাজ করা হয়েছে, ঠিক আছে, মানে একটা পয়েন্ট অফ টাইমে কতটুকু কাজ করা হয়েছে সেটাকে কিন্তু বলা হয়ে থাকে ক্ষমতা, আর সেটাকেই কিন্তু বলা হয়ে থাকে নাকি, সেটাকেই কিন্তু বলা হয়ে থাকে আমাদের রেট অফ ওয়ার্ক ডান। তাই সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ক্ষমতা বা পাওয়ার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি একটি তেজস্ক্রিয় মৌল নয়। দেখো এর মধ্যে কোনটা তেজস্ক্রিয় মৌল নয়, তো আমাদের সবার প্রথমে বুঝতে হবে, দেখো তেজস্ক্রিয় মৌল নয় বলেছে, অর্থাৎ তার মানে কিন্তু 3টে তেজস্ক্রিয় মৌল থাকবে আর একটা কিন্তু থাকবে না। এবার দেখো যে রেডিয়াম আছে, ঠিক আছে, এই রেডিয়াম কি, রেডিয়াম কিন্তু একটা তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে, যে রেডিয়াম আছে এই রেডিয়াম কিন্তু একটা তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে। আমরা এখানে দেখে নিই যে রেডিয়াম আছে, সেই রেডিয়াম কিন্তু একটা তেজস্ক্রিয় মৌল, তারপরে যে প্লুটোনিয়াম আছে সেই প্লুটোনিয়ামও কিন্তু একটা তেজস্ক্রিয় মৌল, এইবার যে ইউরেনিয়াম আছে ইউরেনিয়ামও কিন্তু একটা তেজস্ক্রিয় মৌল। তো একটা তেজস্ক্রিয় মৌল নয় কোনটা, না সোডিয়াম কিন্তু কোনো তেজস্ক্রিয় মৌল নয়, সোডিয়াম কিন্তু একটা ধাতু, আর সোডিয়াম কেমন ধাতু, না সোডিয়াম কিন্তু একটা দুর্বল ধাতু, ঠিক আছে, সোডিয়াম এতটাই দুর্বল হয়ে থাকে যে সোডিয়ামকে কিন্তু আমরা ছুরি দিয়ে কাটতে পারি, আর এটা কিন্তু মেটাল, ঠিক আছে, অনেকে কিন্তু সোডিয়াম মানে নন মেটাল মনে করে বা অধাতু মনে করে, কিন্তু না, সোডিয়াম কিন্তু একটা মেটাল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব,
নেবো। আজকে 10 নম্বর কোশ্চেন কি বলতে চেয়েছে, নিম্নলিখিত কোনটি ডুবেরায়নের একটি ত্রয়ী নয়। ঠিক আছে, এখানে দেখো এখানে হবে ডুবেরায়নের একটি ত্রয়ী নয় না, এখানে ডোবেরায়নের একটি ত্রয়ী তোমাদেরকে চেয়েছে, তাই নিচের কোনটি একটা ডোবেরায়নের ত্রয়ী। ঠিক আছে, অর্থাৎ একটা ট্রায়োড। দেখো ডোবেরায়নার কি করেছিল, ডোবেরায়নার কিন্তু আমাদের যে পারমাণবিক আমাদের যে পিরিয়ডিক টেবিল হয়ে থাকে সেই পিরিয়ডিক টেবিল একটা পিরিয়ডিক টেবিল বানিয়েছিল। কীভাবে বানিয়েছিল, তিনি কিন্তু 3টে মৌলের একটা গ্রুপিং করেছিল, সেই 3টে মৌলের একটা গ্রুপিং করে কিন্তু একটা পারমাণবিক টেবিল বা একটা তোমাদের পারমাণবিক টেবিল বলছি সরি একটা পিরিয়ডিক টেবিল বানিয়েছিল। তো সেই পিরিয়ডিক টেবিলটা কেমন করে বানিয়েছিল, দেখো এইরকমভাবে কিন্তু 3টে মৌল নিয়েছিল আর 3টে মৌলকে কিন্তু একটা গ্রুপ করে একটা ট্রায়োড তৈরি করেছিল। তো এখানে কোনটা, এখানে হচ্ছে কোনটা ডোবেরায়নের একটি ট্রায়োড। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান 1। এইবার দেখো তোমরা কি করে বুঝবে যে এইটা ডোবেরায়নের একটি ট্রায়োড। দেখো ডোবেরায়নের যে এক্সাম্পলটা আছে সেটা কত আছে, সেটা কিন্তু আছে লিথিয়াম, তারপর আছে সোডিয়াম, আর কি আছে, আর কিন্তু আছে পটাশিয়াম। দেখো ডোবেরায়নের অ্যাকর্ডিং টু ডোবেরায়নার কি বলে গেছিলো যে প্রথম আর যে তৃতীয় মৌলটার যে এভারেজ হবে সেটা কিন্তু দ্বিতীয় মৌলটা হবে। এবার আমরা দেখি, দেখো লিথিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত, লিথিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কিন্তু 3, পটাশিয়ামের কত, পটাশিয়ামের কিন্তু 19। অর্থাৎ এই যে লিথিয়াম আর পটাশিয়ামের যে পারমাণবিক ক্রমাঙ্ক আছে তার এভারেজ কিন্তু হবে মাঝখানেরটা। এবার যদি আমরা এই পাশে দেখি তাহলে 19-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে, 19-এর সঙ্গে 3 যোগ করলে হবে আমাদের 22, আর এটাকে যদি আমরা এভারেজ করি তাহলে আমাদেরকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত পাবো 11। এবার দেখো যে সোডিয়াম আছে, এই সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কিন্তু 11। ঠিক আছে, তোমরা কিন্তু চাইলে এইভাবেও অপশান টেস্ট করেও এটা করতে পারো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কি বলেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেটের বিক্রিয়ায় কোন গ্যাস তৈরি হবে। দেখো এই যে বিক্রিয়া রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের প্রায়ই এখন পরীক্ষাতে আসে। দেখো কি বলেছে, দেখো সবার প্রথমে বলেছে কিন্তু সোডিয়াম কার্বনেট, অর্থাৎ Na2CO3 এর সঙ্গে যদি আমরা HCl, ঠিক আছে, যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা কোন গ্যাস পাবো, মনে রাখবে এক্ষেত্রে কিন্তু আমরা কার্বন ডাই অক্সাইড পাবো। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড আমরা এখানে পাবো। এই দুটো জিনিসের মধ্যে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে আমরা গ্যাস স্বরূপ কী পাবো না, গ্যাস স্বরূপ কিন্তু আমরা কার্বন ডাই অক্সাইড পাবো। এই দুটোর সাথে বিক্রিয়া ঘটালে কিন্তু আমরা আরও কিছু এক্সট্রা জিনিসও পাবো, কিন্তু আমাদের শুধুমাত্র চেয়েছে কার্বন, আমরা কোন গ্যাস পাবো, তো আমরা কোন গ্যাস পাবো, আমরা কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসটা পাবো। নেক্সট কোশ্চেন দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কি বলেছে, কোন ধাতুকে কোন 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 ধাতুকে ছুরি দিয়ে কাটা হয়। ঠিক আছে, কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়, তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো এখানে ব্যাক টু ব্যাক চারটে অপশান আছে, কি বলেছে, তো সঠিক অ্যান্সার কী হবে, এখানে অপশানগুলো একবার আমরা দেখে নিই। সোডিয়াম বলেছে, পটাশিয়াম বলেছে, ইউরেনিয়াম বলেছে, সোডিয়াম বলেছে, পটাশিয়াম বলেছে, ইউরেনিয়াম বলেছে আর প্লুটোনিয়াম বলেছে। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো ছুরি দিয়ে কাটা যায় কিন্তু সোডিয়ামকে, সোডিয়াম বা Na এটাকে কিন্তু ছুরি দিয়ে কাটা যায়, এটা এতটাই বেশি একটা দুর্বল ধাতু হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে, রোধের এসআই একক কী। দেখো রোধ বা রেজিস্ট্যান্সের এসআই একক কী, রোধ বা রেজিস্ট্যান্সের এসআই একক কী, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ওহম। ঠিক আছে, রোধের যে এসআই একক সেটা কিন্তু ওহম হয়ে যাবে। এইবার দেখো এখানে বাদবাকি যে এককগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। এখানে কি বলেছে, এখানে কিন্তু বলেছে নিউটন, তো নিউটন কার একক, নিউটন কিন্তু ফোর্স বা বলের একক। ঠিক আছে, ফোর্স বা বলের এসআই একক কিন্তু নিউটন, ফোর্সের এসআই একক হচ্ছে নিউটন। তারপরে কুলাম কি, কুলাম কিন্তু যে তড়িৎ আধান থাকে, ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রিক যে চার্জ থাকে সেই ইলেকট্রিক চার্জের যে এসআই ইউনিট সেটা কিন্তু হয়ে থাকে কুলাম্ব। এবার যে অ্যাম্পিয়ার আছে, এই অ্যাম্পিয়ার কার এসআই ইউনিট, অ্যাম্পিয়ার কিন্তু যে তড়িৎ প্রবাহ মাত্রা থাকে অর্থাৎ কারেন্ট থাকে, ঠিক আছে, সেই কারেন্টের এসআই একক কিন্তু হয়ে থাকে অ্যাম্পিয়ার। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ওহম, ওহম কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, একটি উপগ্রহ 40,000 কিলোমিটার ব্যাসার্ধের, একটি উপগ্রহ 40,000 কিলোমিটার ব্যাসার্ধের একটি কক্ষপথে পৃথিবীর চারিদিকে ঘুরছে, তাহলে মাধ্যাকর্ষণ দ্বারা কৃতকার্যের পরিমাণ কত হবে। দেখো এখানে একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা কিন্তু তোমাদের বুঝতে হবে। মনে করো এটা পৃথিবী আর এটা মনে করো কোনো একটা কৃত্রিম উপগ্রহ, এটা কত ব্যাসার্ধের, একটা 40,000 কিলোমিটার একটা ব্যাসার্ধের মনে করো পথ আছে, সেই পথটাকে পুরোটা অতিক্রম করছে, অর্থাৎ এটা কিন্তু ঘুরে আবার সেই একই জায়গাতেই চলে আসছে। আর আমরা শিখেছি যখন কোনো একটা জিনিস কোনো একটা স্টার্টিং পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আবার ঘুরে সেই পয়েন্টেই ফিরে আসে, তখন কিন্তু কার্যের পরিমাণ কত হয়ে থাকে, কার্যের পরিমাণ কিন্তু 0 হয়ে থাকে। তাই মাধ্যাকর্ষণ দ্বারা কৃতকার্যের পরিমাণ কত হবে না, মাধ্যাকর্ষণ দ্বারা কৃতকার্যের পরিমাণ হয়ে যাবে কিন্তু 0। ঠিক আছে, মাধ্যাকর্ষণ দ্বারা কৃতকার্যের পরিমাণ হয়ে যাবে 0। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু খুবই
ইজি হয়ে থাকে শুধু যদি তোমরা একবার কনসেপ্টটা বুঝতে পারো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে। তো এইটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 0। আর আমরা কি জানি যে শক্তির ইউনিট কী হয়ে থাকে, বা শক্তি বা কার্যের ইউনিট কত হয়ে থাকে, সেটা কিন্তু হয়ে থাকে জুল। তাই 0 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে, কোন মৌলের রূপভেদ বা অ্যালোট্রপ দেখতে পাওয়া যায়। তো এটা আমরা সকলে পরিচিত এই মৌলটার সঙ্গে। কোন মৌলের রূপভেদ দেখতে পাওয়া যায়, তো কার্বনের কিন্তু অ্যালোট্রপ বা রূপভেদ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কার্বনের কিছু অ্যালোট্রপের নাম যদি আমরা দেখি, তাহলে হিরে কিন্তু কার্বনেরই একটা রূপ। তারপরে আমরা যদি দেখি গ্যাস কার্বন, ঠিক আছে, গ্যাস কার্বনে কিন্তু কার্বনেরই একটি রূপ হবে। তারপর কি আছে, তারপর আমরা যদি দেখি ফুলারিন, ঠিক আছে, ফুলারিনও কিন্তু একটা কার্বনের রূপভেদ। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কার্বন। নেক্সট কোশ্চেন আমরা দেখব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, একটা অঙ্ক দিয়েছে। একটি শব্দের তরঙ্গ বেগ 420 মিটার পার সেকেন্ড হলে ও কম্পাঙ্ক 80 হার্টজ হলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে, তো এখানে আমরা একবার ফর্মুলাটা দেখে নেবো। দেখো, যদি তোমাদেরকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে দেয়, ঠিক আছে, কী বের করতে দেয়, যদি তোমাদেরকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে দেয়, তো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে দিলে তার ফর্মুলাটা কি, তার ফর্মুলা কিন্তু তরঙ্গ বেগ, অর্থাৎ এখানে যদি আমি লিখি ওয়েভ ভেলোসিটি, ঠিক আছে, ওয়েভ ভেলোসিটি বা যেটাকে আমরা তরঙ্গ বেগ বলি, সেটা বাই কম্পাঙ্ক, ঠিক আছে, সেটা বাই কিন্তু কম্পাঙ্ক, আমাদের এটা হয়ে যাবে ফর্মুলা। তো ফর্মুলাটা কী হয়ে যাবে, তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওয়েভ ভেলোসিটি যেটা আছে, অর্থাৎ তরঙ্গ বেগ যেটা আছে, সেটাকে কিন্তু কম্পাঙ্ক দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আমরা ডেটাগুলো একবার বসিয়ে দেখি। তো আমাদেরকে কী বের করতে দিতে হবে, আমাদেরকে ওয়েভ লেন্থ বের করতে হবে, অর্থাৎ WL বের করতে হবে। WL বের করতে গেলে ফর্মুলাটা কি, ফর্মুলা কিন্তু WV, অর্থাৎ ওয়েভ ভেলোসিটি বাই কত না, ওয়েভ ভেলোসিটি বাই কিন্তু এফ, মানে কি, এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। এবার যদি আমরা ডেটাগুলোকে পুট করি, তাহলে আমরা দেখতে পাবো কি কি, তো এখানে ডেটাগুলোকে যদি আমরা পুট করি, তাহলে দেখতে পাবো ওয়েভ লেন্থ ইকুয়ালস টু কী হয়ে যাবে না, সবার প্রথমে কিন্তু আমাদেরকে নিচে আমাদের কী দিতে হবে, নিচে কিন্তু আমাদেরকে দিতে হবে কম্পাঙ্ক, আর ওপরে কত দিতে হবে না, ওপরে কিন্তু আমাদেরকে দিতে হবে যেটা আমাদের কি আছে না, যেটা কিন্তু আমাদের আছে তরঙ্গ বেগ। ঠিক আছে, তো এখানে 420 হবে, ওপরে 420 হবে আর নিচে হবে 820, আর এটা হচ্ছে ওয়েভ লেন্থের ফর্মুলা। ঠিক আছে, তো এর যে অ্যান্সারটা কত হবে, ঠিক আছে, কাটাকুটি করে অঙ্কের যে অ্যান্সার কত হবে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, এটা তোমাদের জন্য থাকলো। এখানে আমি আরেকবার ফ্রেশ করে এটা লিখে দিচ্ছি যে ওয়েভ লেন্থ ইকুয়ালস টু কী হয়ে থাকবে, ওয়েভ লেন্থ ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকবে নিচে হবে 820, আর ওপরে কত হবে, ওপরে হচ্ছে 420। ঠিক আছে, এখান থেকে এটা অর্থাৎ 42/82। ঠিক আছে, এই যে এটা আছে, এটাকে তোমরা আমাকে কাটাকুটি করে কমেন্টে জানাবে যে এর অ্যান্সারটা কত বেরোচ্ছে। আর অ্যান্সার কিসে বেরোবে, অ্যান্সার দেখো এখানে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে, অর্থাৎ অ্যান্সার কিন্তু মিটার পার সেকেন্ডে বেরোবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন, আজকে 17 নম্বর কোশ্চেন কী বলেছে, নিউল্যান্ডের অষ্টক সূত্রতে কতগুলি মৌল ছিল। তো দেখো, নিউল্যান্ডের অষ্টক সূত্রতে কতগুলো মৌল ছিল, দেখো নিউল্যান্ডের যে অষ্টক সূত্র যখন দিয়েছিল, তখন কিন্তু মোট 56টা মৌল ডিসকভার হয়েছিল। আর নিউল্যান্ডের যে অষ্টক সূত্র ছিল, সেখানে কিন্তু মোট 56টা মৌল ছিল। এবার দেখো যে দিমিত্রি মেন্ডেলিভ যিনি ছিলেন, তিনি কিন্তু মোট 63টা, এটা কিন্তু ম্যান্ডেলিফের যে পর্যায় সারণী ছিল, সেই পর্যায় সারণীতে কিন্তু মোট 63টা মৌল ছিল। ঠিক আছে, আর মডার্ন ডে যেটা আমাদের এখনকার দিনের যেটা আধুনিক পর্যায় সারণী, যেটা কিন্তু আধুনিক যে পর্যায় সারণী ছিল, সেই আধুনিক পর্যায় সারণীতে কত, সেই আধুনিক পর্যায় সারণীতে কিন্তু মোট 118টা এলিমেন্ট আছে। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 56টা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেনে কী বলেছে, একটি পরিবাহীর মধ্যে দিয়ে 2 কুলম্ব আধান 1 সেকেন্ড সময় প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত। তো দেখো, আমরা একটা ফর্মুলা জানি, একদম ডাইরেক্ট আমরা ফর্মুলা জানি যে কিউ, অর্থাৎ তড়িৎ আধান ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে I/T। ঠিক আছে, তো আমাদেরকে কিন্তু কী করতে হবে, আমাদেরকে বের করতে হবে কিন্তু আই, অর্থাৎ ফর্মুলাটাকে কিন্তু আমাদের অর্গানাইজ করতে হবে। অর্থাৎ আমরা যদি দেখি, তাহলে আই কিন্তু এখানে থেকে যাবে, আর আমরা টিকে কিন্তু ওই পাশে নিয়ে আসবো, অর্থাৎ Q/T। ঠিক আছে, তো আমরা যদি এখানে ডেটাটা পুট করি, তাহলে আমরা দেখতে পাবো কত, তাহলে কিন্তু দেখতে পাবো আমাদের যে আধান ছিল সেটা কত ছিল, 2 ছিল, আর আমাদের যে সেকেন্ড ছিল সেটা কিন্তু 1 সেকেন্ড ছিল। তো নিচে একের কোনো ভ্যালু থাকে না, তাই এখানে কত হবে, এখানে কিন্তু হয়ে যাবে আমাদের 2 অ্যাম্পিয়ার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো, তোমরা যদি এই ফর্মুলা অর্গানাইজ করাটা বুঝতে না পারো, তাহলে দেখো আমি জেনারেলি কী করেছি, Q=IT, এটা কিন্তু ফর্মুলা আমাদের। ঠিক আছে, এইবার দেখো আমার কিন্তু কিউ এর মান চাই, তাই কী
করেছি, তাই কিন্তু আমি আমাদের কিন্তু আয়ের মান চাই, তাই আমি আইকে কিন্তু নিজের জায়গায় রেখেছি আর টিকে কিন্তু এই পাশে কিউ এর নিচে রেখে দিয়েছি। এবার দেখো এইটাও যা হয়ে থাকে, এই আই ইকুয়ালস টু কিউ বাই টি, এটাও কিন্তু সেই একই হয়ে থাকে। এবার এই ফর্মুলাতে তোমরা যদি ডেটাগুলোকে বসাও তাহলে তোমাদের উত্তর বেরিয়ে আসবে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যাতে সবার প্রথম ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এবার থেকে কিন্তু প্রত্যেক দিন তোমাদের সায়েন্সের ক্লাসটা আসবে। প্রত্যেক দিন কিন্তু তোমরা সায়েন্সের বিভিন্ন রকমের কোশ্চেন যেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে। তাহলে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, যত পারো বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।